যে এখন বিভিন্ন টক শোতে গিয়ে ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায়। এ কি আসলে বিএনপি আসলে করে? ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে, ওই এরিয়ায় কেউ তারে চায় না। তার এরিয়ায় লোকজনরা বলে নডি রুমিন। নডির অর্থ কি আমি জানি না, আপনি জানেন কি না আমি জানি না। নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই। ওই এলাকার লোকজনরা বলে তারা নডি। আমি বললাম ভাই নডি নটি এটা কি, এর অর্থ কি? দর্শক কিন্তু আমি জানি না নডি বা নটির অর্থ কি। আপনারা যদি কেউ জানেন স্ক্রিনে আমারে লিখতে পারেন, আপনারা আমারে বলতে পারেন। তো এখন এই নডি রুমিন সে বলে ইউনূস সরকার সার্বিকভাবে ব্যর্থ, ইউনূস সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইউনূসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক, যাতে ওর বাতা ভারত আইসা এখানে একটা ভাগ বসাইতে পারে। যে ব্যক্তি নিয়োগ পাওয়ার 3 দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায়, যে ব্যক্তি আজকের ইসকনের একটা ফিতা বাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায়, সীতার গীত গায়, এর মতো লোক, এর মতো একজন নটি, তার উপরে বাংলাদেশের 17 কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো। ও একজনে লিখছে নটি মানে বেশ্যা। জাকির হোসেন সাহেব থ্যাংক ইউ, আমি নটির অর্থ জানতাম না, থ্যাংক ইউ, আপনি আমাকে যেটা শিখালেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে? গমজিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো। সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে, নাটকটা ঠিক মতো করতে পারলে আমার একটা ফায়দা আছে। এই জন্য একেবারে কাইন্ডা পেশাব কইরা বমি কইরা চিন্তায় পড়ছে। আমি যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা, উচ্ছিষ্টা, একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ টাইপ একটা ব্যক্তি, যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে, আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায় দিবে। আমি কি খুব বেশি বাড়ায় বললাম নাকি আপনার কাছে লজিক্যাল মনে হয়? এই মুহূর্তে এই বটতলার 2 পয়সার উকিল, আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, আমি ল পেশাকে আমি ঘৃণা করি না, কিন্তু সম্মান করি, কারণ এদের ভালো কিছু করার সুযোগ আছে। এখন আমি বলি লিগ্যাল নেটওয়ার্ক আমার যে কোম্পানি, আমার এখানে 11 জন ব্যারিস্টার প্যারালিগাল হিসাবে কাজ করে এবং এরা প্রতিনিয়ত আমার কন্টিনিউয়াসলি বকা খায় ট্রান্সলেশনে ভুল করার জন্য, ভুল ল কোট করার জন্য, ভুল স্ট্যাচু ব্যাখ্যা করার জন্য এরা বকা খায়। মুমিন ফারহানা সে যত কথাবার্তা বলে, তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাহলে ওই স্ক্রিপ্টটা সে গলাবাজি করে ডান্ডার মতো চিল্লায় চিল্লায় কইতে পারে। কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যে একটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং কেমনে করে যাদের সামনে, আমি তাহলে দেখতাম তার পরনের জাইঙ্গার রং লাল না কালা, আমি দেখে ফেলাইতাম। আমি এটা দেখি না, কিন্তু আমার কথা হইতেছে নৈতিক ভাবে আমি জিজ্ঞাসা করি, সাবজেক্টটা নৈতিক। আপনাকে যদি বলা হয় যে আপনি আটলান্টিক পাড়ি দিতে হবে একটা নৌকায় কইরা, এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন, নিবেন, যাকে আপনি 100% বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াল, তাকেই আপনি আপনার সঙ্গী করবেন, কারণ আপনি আটলান্টিক পাড়ি দিবেন। আপনি কি রুমিন ফারহানার মতো লোককে বিশ্বাস করে আপনার সাথে নিবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সরকারের পতনের পর যে বিষয়টি সারা বাংলাদেশকে তোলপাড় করেছে সেটা হলো মবক্রেসি। মব নামক যে শব্দটি, এটি আমরা বই পুস্তকে পড়তাম এবং খুব অল্প সংখ্যক লোক এটি জানতাম। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরে সারা বাংলাদেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে, এটি কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না। প্রথম দিকে এটি প্রলয়ঙ্কারী রূপে ছিল কেবলই মাত্র প্রাতিষ্ঠানিক কিছু কর্মকাণ্ড এবং রাজনৈতিক কিছু পট পরিবর্তন এবং পদ পদবী কেন্দ্রিক। যেমন কোনো একটা স্কুলের প্রধান শিক্ষক, কোন একটি কলেজের প্রিন্সিপাল, তাদেরকে ইমিডিয়েটলি বাধ্য করার জন্য কিছু মানুষ বা ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে
তাদেরকে সেই পদত্যাগপত্র বাধ্য করতে চাপ প্রয়োগ করেছে। তো এই মব জাস্টিস শত শত হাজার হাজার হয়েছে সারা বাংলাদেশে, এবং এটাকে আমরা সাধারণত মব হিসেবে ধরতাম। কিন্তু ইদানিংকালে সেটা সেই পর্যায়ে আর থেমে থাকেনি। এখনকার এই মবটি আপনার মেয়েরা কেন বিড়ি খাচ্ছে, মেয়েরা কেন বুকে ওড়না দিচ্ছে না, রোজার মাসে কেন আপনার দোকান বন্ধ রাখতে হবে, খাবার দোকান ইত্যাদি নানা বিষয়ে মব তৈরি করার জন্য দলে দলে মানুষ রাস্তায় নেমে গিয়েছে। এবং যখন এই সকল মব হয় সেখানে ধ্বংস সাধন হয়, কোথাও দোকানপাট ভাঙচুর, কোথাও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর, এবং কোথাও হাসপাতাল ভাঙচুর থেকে শুরু করে গাড়ির শোরুম আর অনেক কিছু। ইন্টারনেটে যে সকল ছবি আসে ভীষণ রকম ভয়াবহ দৃশ্য দেখা যায় না। কয়েকদিন আগে দেখছিলাম যে একটি গাড়ির দোকানে এরকম একটি গ্রুপ মব করতে এসেছে। তারা পাইকারি হারে সেই গাড়ির দোকানে ঢুকে সেই শোরুমে থাকা সকল গাড়ির গ্লাসগুলো তারা হকি স্টিক দিয়ে পিটিয়ে ভেঙে ফেললো। শব্দ শোনা যাচ্ছিল না, কি কারণে, কেন এই সমস্ত জিনিস হয়েছে, এটা ডাকাতি, মবক্রেসি, নাকি ছিনতাই, নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না। এরকম অসংখ্য ঘটনা। অমুক বাড়িতে যাকে বলা হয় আওয়ামী লীগের নেতা আছে, অমুক বাড়িতে অস্ত্র আছে, অমুক বাড়িতে টাকা আছে, এই কথা বলে নির্বিচারে রাত্রি 12টা, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, তারা সারা বাংলাদেশের সব জায়গাতে অপারেশন চালাচ্ছে। এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কেউ জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছি না। এবং এই সকল মবের মুল্লুকের যারা অংশীজন, তারা এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এরকম কোন ঘটনা ঘটেনি। কিন্তু অতি সম্প্রতি গুলশানের একটি ঘটনা সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে। সেই ঘটনাটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক উপদেষ্টা ছিলেন ডক্টর এস টি ইমাম, প্রশাসনিক উপদেষ্টা, তো খুবই ক্ষমতা সম্পন্ন লোক ছিলেন। তো ওনার সন্তান তানভীর ইমামের স্ত্রী, সাবেক স্ত্রী, তিনি তালাক দিয়ে দিয়েছেন। সেই স্ত্রী আবার অন্য একজন ভদ্রলোককে বিয়ে করেছেন। তো সেই বাড়িটিকে টার্গেট করে এক শ্রেণীর মানুষ মব তৈরি করলো এবং সেই বাড়ি ভাঙচুর করলো, সেই বাড়ির মধ্যে ঢুকে সবকিছু তছনছ করলো। সেই বাড়িতে কি আছে আর কি নাই, কি নিয়ে গেছে আর কি নেয়নি, এগুলো নিয়ে আলোচনা করার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো যে এই মবের সাথে অংশ যারা গ্রহণ করেছে এরকম 3 জন লোককে গ্রেপ্তার করেছে। কিন্তু অবাকের বিষয় হলো যে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে রিমান্ড চেয়েছিল, অর্থাৎ তাদেরকে অধিকতর জিজ্ঞাসা করার জন্য রিমান্ড চেয়েছিল। কিন্তু আদালত তাদেরকে রিমান্ড দিতে সাহস পাননি বা দেননি, যেহেতু মাননীয় আদালত তারাই ভালো বুঝতে পারবেন। তো তারা এখন জেলে আছেন। আমরা যে ঘটনাটা জেনেছি পরবর্তীতে, সেটি হলো যে ওখানে মূলত যারা গিয়েছেন, এখানে কয়েকটি গ্রুপ কাজ করেছে। ওই বাড়ির একজন কেয়ারটেকার ছিলেন, সাবেক কেয়ারটেকার, তিনি মূলত এই মবের যারা হোতা তাদের সঙ্গে যোগাযোগ করে ওখানে নিয়ে এসেছেন এবং বলেছেন যে এখানে অঢেল টাকা রয়েছে। এই একটা গ্রুপ। আর একটা গ্রুপ বলছে যে ওখানে গুলশান বনানী বাড্ডা এলাকাতে বিএনপির একজন নেতা আছেন, যিনি ওই এলাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন। অনেকে তার নাম জানেন, সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। তো এই ভদ্রলোকের সঙ্গে এই আন্ডারওয়ার্ল্ডের ডন, এবং আগে থেকেই তিনি শক্তিশালী ছিলেন এবং নতুন এই প্রেক্ষাপটে তার ক্ষমতা আরো বহুগুণ বেড়ে গিয়েছে। তো সেই মিস্টার ডনের সঙ্গে তানভীর ইমামের যে সাবেক স্ত্রীর স্বামী, বর্তমান স্বামী, তিনি একটা সিগারেটের কোম্পানির মালিক, অর্থাৎ এই বাড়ির মালিক যিনি, তো তার একটা জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। তো এই ভদ্রলোকের নাকানি চুবানি খাওয়ানোর জন্য, তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য মূলত ওই আন্ডারওয়ার্ল্ডের যে ডন, তার যারা লোকজন, কর্মচারী, কর্মী, তারপরে শুভানুধ্যায়ী, তাদেরকে তিনি পাঠিয়ে এই মবটি তৈরি করেছেন। ঘটনা যাই হোক না কেন, এখানে যা কিছু ঘটেছে গভীর রাতে প্রকাশ্যে ডাকাতির মতো। আগে যেভাবে আমরা জানতাম যে চিঠি দিয়ে ডাকাতি করা হয়, সন তারিখ দিয়ে, যে অমুক তারিখে তোমাদের বাড়িতে ডাকাতি করতে আসবো, থানা পুলিশ নিয়ে, মিলিটারি নিয়ে, পারলে তোমরা আমাদেরকে বাধা দিও। কিন্তু আসলে বাস্তবতা এরকম চিঠি দিয়ে যারা ডাকাতি করতেন, খুবই শক্তিশালী ডাকাত, ফরিদপুর অঞ্চলে হতো, ভাটির অঞ্চলে হতো, বর্ষাকালে এই ডাকাতিগুলো হতো, এবং পুলিশ কখনোই এই ধরনের ডাকাতদের বিরুদ্ধে